স্বাধীনতার ৮০তম বছরে সকল ভারতবাসীকে অভিনন্দন জানাই। ১৯৪৭ সালে স্বাধীনতার বিনিময়ে দেশভাগের সময় ব্রিটিশরা যে লাইন টেনে ভারতকে ভাগ করেছিল তাকে বলে এলওসি। যখন পাকিস্তানে কথা ওঠে তখন আমরা এলওসি সম্পর্কে খুব ভালো বুঝতে পারি, কিন্তু এই চীনের এলএসির ক্ষেত্রে বিভ্রান্তি কেন তৈরি হয়? বাস্তবে এলএসি কোথায় আছে? চীনের তো ভারতের সাথে কোনো সীমান্তই ছিল না। তাহলে অতীতে এমন কি ঘটেছিল যার কারণে চীন আমাদের মাথার ওপর এসে বসে পড়ল? আর সত্যি কি নেহেরুজি আমাদের রাষ্ট্রসংঘের যে স্থায়ী আসন ছিল তা চীনকে দিয়ে দিয়েছিলেন? আর যখন এটা বলা হয় যে চীন ১ ইঞ্চি জমিও নিতে পারেনি, তা বাস্তব তথ্যের দিক থেকে এটা কতটা সঠিক? আর এই যে ভারত চীনের সীমানা, এগুলো আসলে কোথায় অবস্থিত? তো এই একটি ভিডিওতে আমি আপনাদের এমনভাবে বলার চেষ্টা করব যে আপনারা সব কিছু জানতে পারবেন, বুঝতে পারবেন এই সব কিছুর পিছনে আসল কারণটা কি। নমস্কার, আমি দিব্যেন্দু, ইন্টারজিও চ্যানেলে আপনাদের স্বাগত। পুরো ইন্ডিয়া চায়না কনফ্লিক্টটাকে আমি দুটো ভাগে ভাগ করেছি, একটা ১৯৪৭-এর আগে আর একটা ১৯৪৭-এর পরের ভাগ। তাহলে পুরোটা বুঝতে আপনাদের খুব সুবিধা হবে। ৬২৫ খ্রিস্টাব্দে যে সময়টা ছিল সেই সময় ভারতের ভিতরে আলাদা আলাদা সাম্রাজ্য ছিল, আর পাশে আলাদাভাবে একটি তিব্বতী সাম্রাজ্য ছিল। এটা অনেক বড় ছিল। বর্তমান সময়ের কথা বললে ভারতের লাদাখ ও অরুণাচল প্রদেশের এলাকাগুলিও ওর ভেতর চলে আসতো। কিছু সময়ের পরে ৮৪২ খ্রিস্টাব্দে তিব্বতী সাম্রাজ্যের রাজা লাংদারমার মৃত্যুর পর তিব্বতী সাম্রাজ্য নিয়ে লাংদারমার আত্মীয় স্বজনরা নিজেদের মধ্যে লড়াই করতে শুরু করেন। দীর্ঘদিন পুরো পরিবারটা লড়াই করে। বিরক্ত হয়ে লাংদারমার এক গ্রেট গ্র্যান্ডসন মানে প্রপৌত্র, যার নাম ছিল নিমাগন, সে বলে তিব্বতী সাম্রাজ্যের কোনো কিছু চাই না, তবে ওর পশ্চিম দিকের যে এলাকাটা আছে যেখানে কেউ আসে যায় না, আমি সেখানে চলে যাচ্ছি। বাকি কোনো কিছুর সাথে আর কোনো সম্পর্ক আমার থাকবে না। তিব্বতী সাম্রাজ্যের পশ্চিমের এলাকাটা নিয়ে নিমাগন আলাদাভাবে নগারি রাজ্য তৈরি করে এবং বসবাস করতে শুরু করে। বর্তমান ভারত চীনের যে পশ্চিম এলাকাটা আছে, সেই বিতর্কিত এলাকা, সেই পুরো এলাকাটাই এই নাগারি রাজ্যের মধ্যে পড়ে। নিমাগনের মৃত্যুর পর তার বড় ছেলে লাচেন এই নগারি সাম্রাজ্যকে আরও বড় করে এবং তারপরেকে মরিউল সাম্রাজ্য বানিয়ে দেয়। দ্য ক্রনিকলস অফ লাদাখের তথ্য অনুযায়ী মরিউল অনেক বড় একটা সাম্রাজ্য হয়ে গিয়েছিল, আর ১৪৬০ খ্রিস্টাব্দ আস্তে আস্তে এই মরিউল সাম্রাজ্যকেই মানুষ লাদাখ সাম্রাজ্য বলতে শুরু করে। এই সময় যখন লাদাখের প্রভাব বাড়ছিল তখন পাশে তিব্বতী সাম্রাজ্য, যেটা আগে থাকতে ছিল, তারা এটিকে একটি হুমকি বা থ্রেট হিসেবে দেখলো, যেটা খুব দ্রুত বাড়ছে এবং ভবিষ্যতে গিয়ে আমাদেরই সমস্যা তৈরি করবে। পাশের লাংদারমা তিব্বতী সাম্রাজ্য নিজেদেরকে পঞ্চম দালাই লামার অধীনে নিয়ে লাদাখের উপর আক্রমণ করে দেয়। তখন লাদাখ তিব্বতী সাম্রাজ্যের কাছে বেশ অনেকটা এলাকা হেরে যায়। সেই সময় লাদাখ ভারতের মুঘল সাম্রাজ্যের কাছে সাহায্য চাইল এবং তখনই এই লড়াইটা থামে। তখন ১৬৮৪ খ্রিস্টাব্দে তিব্বত এবং লাদাখের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়, যার নাম ছিল ট্রিটি অফ টিং মস গ্যাং। এই চুক্তির মূল পয়েন্ট ছিল তিব্বত ও লাদাখের মধ্যে একটি সীমানা নির্ধারিত করা হয়েছিল, আর এটাই প্রথম কাগজে কলমে একটি সীমানা নির্ধারণ করা হয়েছিল যাতে ভবিষ্যতে আর লড়াই না হয়। তখন এই তিব্বত ও লাদাখের পাশে চিং বা কিং সাম্রাজ্য ছিল। চীনের যে চিং সাম্রাজ্য ছিল ১৭২০ খ্রিস্টাব্দে তারা নিজেদের সৈন্য তিব্বতে পাঠায় এবং তিব্বতী সাম্রাজ্যের শাসক জুঙ্গারকে সরিয়ে তিব্বতের ওপর সপ্তম দলাই লামা কেলসাং গ্যাৎসোকে বসিয়ে দেয়। আর এখান থেকেই চীনের চিং সাম্রাজ্য তিব্বতকে পরোক্ষভাবে নিয়ন্ত্রণ করতে শুরু করে। এটা বলার অর্থ হলো এই ঘটনার পর থেকেই তিব্বতী সাম্রাজ্য আংশিকভাবে চীনের চিং সাম্রাজ্যের অধীনে চলে এসেছিল। একদিকে লাদাখের কথা বললে অন্যদিকে লাদাখের পাশে শিখ সাম্রাজ্যও ছিল। তো শিখ সাম্রাজ্য ১৮১৯ খ্রিস্টাব্দে ডোগরা সাম্রাজ্যের উপর, অর্থাৎ আজকের যে আমরা জম্মু কাশ্মীর দেখি, তার উপর আক্রমণ করে এবং তাকে নিজেদের অধীনে নিয়ে নেয়। অধীনে নেওয়ার অর্থ ছিল ডোগরা সাম্রাজ্যের শাসক মহারাজা গুলাব সিং ডোগরা সাম্রাজ্য শাসন করছিলেন ঠিকই, কিন্তু ডোগরা সাম্রাজ্য শিখ সাম্রাজ্যের অধীনে চলে এসেছিল।
ঠিক যেমন আগে দেখলাম আমরা তিব্বতকে শাসন করছে চীন, কিন্তু পরোক্ষে। এরপর ডোগরা এবং শিখ সাম্রাজ্য লাদাখের উপরও আক্রমণ করে এবং তাকে নিজেদের অধীনে নিয়ে নেয়। অর্থাৎ যে তিব্বতী সাম্রাজ্য ছিল তা দুভাগে বিভক্ত হলো। তিব্বতী সাম্রাজ্যের পশ্চিম অংশ লাদাখ হয়ে শিখ ডোগরা সাম্রাজ্যের কাছে চলে এলো, আর বাকি থাকা তিব্বতী সাম্রাজ্যকে চীন পরোক্ষভাবে শাসন করতে লাগলো। এখন এরপর কি হয়, 1842 খ্রিস্টাব্দে ডোগরা ও শিখ সাম্রাজ্য, তারা আগেই লাদাখকে নিজের অধীনে নিয়ে নিয়েছিল। তারা লাদাখের পরবর্তী যে বাণিজ্য পথ ছিল তাকে নিয়ন্ত্রণে নেওয়ার জন্য লাদাখের এলাকাকে আরও বাড়াতে শুরু করে। আর যেমনটা আমি আগে বলেছিলাম, তিব্বতকে চীন পরোক্ষভাবে নিয়ন্ত্রণ করছিল, তাই এই যে লড়াইটা চলছিল তাকে একদিক থেকে চীনেরও কিছু ভূমিকা ছিল। এরপর দীর্ঘ লড়াই চলার পর এই লড়াই থামে, আর তারপর তিব্বত ও ডোগরা শিখ সাম্রাজ্যের মধ্যে 1842 সালের 17 সেপ্টেম্বর ট্রিটি অফ চুসুল স্বাক্ষরিত হয়। আর এই যে চুক্তি স্বাক্ষরিত হয়, এতে চীনও একটি পক্ষ হয়। তো এই চুক্তি স্বাক্ষরকারী ছিল মহারাজা গুলাব সিং, চীনের সম্রাট, এবং তিব্বতের পক্ষ থেকে লাসার লামা গুরু। এই চুক্তির ভিতরে বাণিজ্য, কে কোথায় আসবে যাবে সেই সব ছিল, কিন্তু এর যে মূল পয়েন্ট তা হলো এই চুক্তির ভিতর লাদাখ এবং তিব্বতের যে সীমানা ছিল তার সীমারেখা ডিমার্কেশন করা হয়। এতে সিদ্ধান্ত হয় আগে লাদাখের যে সীমানা ছিল সেখানে ফিরে যাবে এবং তিব্বত যেখানে ছিল সেখানে তেমনই থাকবে এবং কেউ কারো সীমানা লঙ্ঘন করবে না। এতে শব্দ ব্যবহার করা হয়েছিল ওল্ড এস্টাবলিশড ফ্রন্টিয়ার। ফ্রন্টিয়ার মানে সেই সময়ে কোনো নির্দিষ্ট বর্ডার বা কাঁটাতার হতো না, মাঝখানে অনেক দূর পর্যন্ত এলাকা থাকতো যা দুই দেশের মধ্যে ছেড়ে দেওয়া হতো, সেটাকেই ফ্রন্টিয়ার বলা হতো। এটা বর্তমানে এখন বলা হয় নোম্যান্স ল্যান্ড। এই চুশুল চুক্তিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কি ছিল বলুন তো? চীন এতে একটি পক্ষ হয়েছিল এবং সে স্বাক্ষর করেছিল। সরকারিভাবে চীন স্বীকার করেছিল যে আকসাই চীন লাদাখের অংশ, চীনের অংশ নয় কিংবা তিব্বতেরও অংশ নয়। আর এটার কারণেই আজ পর্যন্ত ভারত চীন সীমান্ত বিরোধ যখনই আলোচনা হয় তখন ট্রিটি অফ চুসুলের নাম বারবার আসে, যে আপনারা নিজেরা স্বাক্ষর করেছেন যে আকসাই চীন লাদাখের অংশ, তার মানেই ভারতের অংশ। চুসুল চুক্তির হওয়ার কারণে আকসাই চীনের ওপর ভারতের যে দাবি তা অত্যন্ত জোরালো হয়। এই চুসুল চুক্তি প্রমাণ করে যে লাদাখ ডোগরা শাসকদের নিয়ন্ত্রণে ছিল, যা আজকের ভারতের অংশ, এবং চীন এতে স্বাক্ষরও করেছে। সেই সময় কিছু স্ট্যাম্পও ছিল যেখানে তিব্বতের কথা উল্লেখ থাকতো। এরপর আসি 1845 খ্রিস্টাব্দে। সেই সময় ব্রিটিশরা ভারতের উপর রাজত্ব করছিল, আর রাশিয়া ও ব্রিটিশদের মধ্যে একটা লড়াই চলছিল, দ্য গ্রেট গেম। এই লড়াইয়ে ব্রিটিশদের ভয় ছিল যে রাশিয়া নিজেদের সাম্রাজ্য বিস্তার নীতির কারণে তিব্বত এবং এই শিখ ডোগরা সাম্রাজ্যের এলাকায় নিজেদের প্রভাব তৈরি করে নিতে পারে, তাতে ব্রিটিশদের খুব অসুবিধা হবে। কিন্তু এই বিষয়টিকে মাথায় রেখে ব্রিটিশরা 1845 সালের 11ই ডিসেম্বর লাদাখের শিখ সাম্রাজ্যের উপর আক্রমণ করে দেয়। আক্রমণের পর নিজেদের মতো করে একটা চুক্তি স্বাক্ষর করিয়ে নেয় এবং এখান থেকে পুরো অঞ্চলে ব্রিটিশদের একটা বড় প্রভাব এসে যায়। এই সময় গুলাব সিং ব্রিটিশদের 75 লক্ষ টাকা দেন এবং কাশ্মীরের যে এলাকা ছিল তা কিনে নেন এবং কাশ্মীরের রাজা হয়ে যান। আর ব্রিটিশরাও সহজে তা দিয়ে দেয়, কারণ তাদের আগ্রহ ছিল লাদাখের দিকে। আর লাদাখের ভেতরেও তাদের একটাই চিন্তা ছিল যে রাশিয়ানদের সেনাবাহিনী যেন আকসাই চীনের দিক থেকে ঢুকে না পড়ে। ব্রিটিশরা 1855 সালে গ্রেট ট্রিগনোমেট্রিক্যাল সার্ভে অফ ইন্ডিয়াকে দায়িত্ব দেয় যে লাদাখ ও তিব্বতের যে এলাকা রয়েছে তারা যেন এর সার্ভে করে এবং ফাঁকা এলাকাগুলো যে পড়ে রয়েছে সেগুলোকে পর্যবেক্ষণ করে একটি নির্দিষ্ট বর্ডার তৈরি করে। আর এই দায়িত্বটি দেওয়া হয়েছিল ডব্লিউ.এইচ. জনসনকে। ইনি গ্রেট ট্রিগনোমেট্রিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার সিভিল সার্জন ছিলেন। ইনি অনেক দিন ধরে এই এলাকায় সার্ভে করেন এবং সার্ভে করার পর একটি বর্ডার প্রস্তাব করেন যাকে জনসন লাইন বলা হয়। আজ ভারত যে রেখাটিকে মানে তা জনসন লাইনকেই মানে। ভারতের পুরো মানচিত্রটি তা জনসন লাইনের ভিত্তিতেই তৈরি।
এখন ইংরেজরা যখন এই বর্ডার বানিয়েছিল তখন কারো কাছে কিছু জিজ্ঞাসা করেনি, তারা নিজেদের মতো করে লাদাখ এলাকায় এই বর্ডার বানিয়ে দিয়েছিল এবং যত স্ট্র্যাটেজিক পয়েন্ট ছিল সেগুলোকে বর্ডারের ভেতর রেখেছিল। আর এই সমস্ত কিছু করার পর তিব্বত ও চীনকে একটি চিঠি লেখে এবং তার ভেতরে একটি ম্যাপ বা মানচিত্রে বাউন্ডারি তৈরি করে তাদের পাঠিয়ে দেয়। সে সময় চীনের তরফ থেকে জবাব এসেছিল, এই অঞ্চলে নিজস্ব প্রাচীন ফ্রন্টিয়ার রয়েছে, নতুন করে অন্য কোনো সীমানা প্রতিষ্ঠা করার কোনো প্রয়োজন নেই। এখন ইংরেজ পশ্চিমের বর্ডার অর্থাৎ আকসাই চীনের এলাকায় তো বর্ডার বানিয়ে নিয়েছিল, কিন্তু সিকিমের দিকেও এমন অনেক জায়গা ছিল যেখান থেকে রাশিয়ানরা ভারতে ঢুকতে পারত, আর সেখানকার বর্ডার অনেক দূর দূরান্ত পর্যন্ত পুরোপুরি ওপেন ছিল। তো এখানেও ব্রিটিশরা 1890 সালের 17 মার্চ চীনকে ডেকে একটি কনভেনশন করে এবং গেইমৌচেন পর্বত থেকে নেপাল পর্যন্ত বিস্তৃত যে লাইনটি রয়েছে তাকে অফিসিয়ালি চীনের সাথে বসে সুরক্ষিত করে এবং চীন সেটি মেনেও নেয়। তাহলে কি দাঁড়ালো? ভারত ও চীনের সীমানা 3টি সেকশনে বিভক্ত। নাম্বার 1 আকসাই চীন সংলগ্ন ওয়েস্টার্ন বর্ডার, নাম্বার 2 মিডল সেক্টর বা মধ্য সীমান্ত, এবং 3 ইস্টার্ন সেক্টর বা পূর্ব সীমান্ত, যার মধ্যে সিকিম এবং অরুণাচল প্রদেশ আসে। তখন আমরা যদি এই 3টি সেক্টরকে দেখি, তবে পশ্চিম সেক্টরে ইংরেজরা নিজেদের জনসন লাইন বানিয়ে দিয়েছিল, কিন্তু চীন এতে নিজের দ্বিমত প্রকাশ করেছিল। মধ্য সেক্টরে অনেক পাহাড় ছিল, তাই সেখানে প্রাকৃতিকভাবেই বাউন্ডারি তৈরি হয়েছিল, ফলে সেখানে খুব একটা সমস্যা তৈরি হয়নি। আর পূর্ব সেক্টরের কথা বললে সেখানে সিকিমের এলাকাটির বর্ডার ইংরেজরা চীনের সাথে বসে ফিক্স করে নিয়েছিল, আর বাকি আছে অরুণাচল প্রদেশ। দেখুন, ব্রিটিশরা যে আকসাই চীনের জনসন লাইন বানিয়েছিল তা নিয়ে চীন কোনো কালেই একেবারে খুশি ছিল না, কারণ কৌশলগত সমস্ত পয়েন্ট ব্রিটিশ ভারতের মধ্যে ছিল। কিন্তু ব্রিটিশরা সেই সময় চীনকে কোনোভাবেই অসন্তুষ্ট করতে চাইতো না, কারণ চীন সেই সময় দুর্বল থাকলেও আকারে ইঙ্গিতে এরা হুমকি দিত যে সে রাশিয়ার সাথে হাত মেলাবে। তো ব্রিটিশরাও চাইতো না যে চীন রাশিয়ানদের সাথে গিয়ে হাত মেলাক। তো এই সমস্যা সমাধানের জন্য ব্রিটিশরা আরেকটি কৌশল তৈরি করে। সালটি ছিল 1899। এই সময় ব্রিটিশরা একটি সংশোধিত রেখা বা রিভাইজড লাইন প্রস্তাব করে এই পশ্চিম সীমান্তের আকসাই চীন এলাকার জন্য। এতে স্ট্র্যাটেজিক যত পয়েন্ট ছিল সেগুলোকে নিজেদের কাছে রেখে আর বাকি আকসাই চীনের একটি বড় এলাকা চীনকে দিয়ে দেওয়ার প্রস্তাব করে। তার মানে জনসন লাইনকে সংশোধন করে আরেকটা লাইন, যার নাম ম্যাককার্টনি ম্যাকডোনাল্ড লাইন। এই যে ম্যাককার্টনি ম্যাকডোনাল্ড লাইন ছিল, এতে আকসাই চীনের অনেকটাই এলাকা চীনকে দিয়ে দেওয়া হয়েছিল। আর বর্তমানে যে এলএসি তা মূলত এই ম্যাককার্টনি ম্যাকডোনাল্ড লাইনের কাছাকাছি রয়েছে। ব্রিটিশরা লাইন তো বানিয়ে দিয়েছিল, কিন্তু এই তিব্বতে চীনের প্রভাব খুব বেশি ছিল এবং চীন কোনো না কোনো সমস্যা এর মধ্যে কন্টিনিউয়াসলি তৈরি করেই যাচ্ছিল, যা চীনের বেসিক নেচার। তো এই নিয়ে 1914 সালের ব্রিটিশরা চীন ও তিব্বতকে সিমলায় ডেকে একটি বৈঠক করে, যাকে সিমলা কনভেনশন বলা হয়। এই সিমলা কনভেনশন করার পিছনে ব্রিটিশদের মূল উদ্দেশ্য ছিল যে ব্রিটিশ ইন্ডিয়া ও চীনের মাঝখানে যে তিব্বত রয়েছে, যাকে চীন পরোক্ষভাবে নিয়ন্ত্রণ করত, তার মাঝখানে যেন একটি বাফার জোন তৈরি হয়ে যায়। তো এর জন্য তারা একটি প্রস্তাব রাখে যে তিব্বতের 2টি অংশ ভাগ করে দেওয়া হোক, একটি ইনার তিব্বত এবং একটি আউটার তিব্বত। ভারতের দিকের অংশটি ছিল আউটার তিব্বত এবং চীনের দিকের অংশটি ছিল ইনার তিব্বত। তো ব্রিটিশরা কি করলো, চীনের দিকের ইনার তিব্বত পুরোটা চীনকে দিয়ে দিল, আর আউটার তিব্বতকে দলাই লামার অধীনে দিয়ে একটি বাফার জোন তৈরি করে দিল, কারণ ব্রিটিশরা তিব্বতকে নিয়ে অতটা ভীত ছিল না। আর অরুণাচল প্রদেশের যে এলাকা ছিল তাতে ম্যাকমোহন লাইন চালু করা হলো, যেটি তিব্বতের সাথে অরুণাচল প্রদেশের সীমানা হবে। আর এই পদক্ষেপ করে ব্রিটিশরা যা চেয়েছিল তাই হলো। এখান থেকে চীন ও ভারতের সীমানা সরাসরি শেয়ার করা বন্ধ হয়ে গেল। সংক্ষেপে বললে, তিব্বতকে 2 ভাগ করে এক ভাগ চীনকে দেওয়া হলো, আর দ্বিতীয় ভাগকে বাফার জোন বানিয়ে দেওয়া হলো, যাতে চীন ও ভারতের মাঝে তিব্বত থাকে। আর বাফার জোন অর্থাৎ আউটার তিব্বতের শাসক দলাই লামাকে করে দেওয়া হলো, আর সেই সাথে অরুণাচল প্রদেশের বর্ডারও ফিক্স করে ম্যাকমোহন লাইন বানিয়ে দেওয়া হলো। আর এটি করে ব্রিটিশরা ভারতের সীমান্তকে অনেকটা সুরক্ষিত করে দিল। এখন ব্রিটিশরা তো নিজেদের কাজ করে কমপ্লিট করলো, চীন এটি মানতে চূড়ান্তভাবে অস্বীকার করলো।
এই সিমলা কনভেনশনে 1914 সালে 24 ও 25 মার্চ ব্রিটিশ ভারতীয় পররাষ্ট্র সচিব হেনরি ম্যাকমোহন স্বাক্ষর করেছিলেন এবং তিব্বতের তরফ থেকে সিনিয়র অফিসার লোচেন সাত্রা স্বাক্ষর করেছিলেন, কিন্তু চীনা প্রতিনিধি যে স্বাক্ষর করতে সম্পূর্ণ অস্বীকার করে। চীন বলল যে কোনো বাফার জোন ফোন কিছু হবে না, পুরো তিব্বত আমাদের, আমরা আধা নেব না, আমরা পুরোটা নেব। আর ব্রিটিশদের বক্তব্য ছিল তিব্বতের সীমানার সিদ্ধান্ত তিব্বত নেবে, চীন নেবে না। তিব্বত স্বাক্ষর করে দিয়েছে মানেই চুক্তিটি বৈধ, চীন স্বাক্ষর করুক বা না করুক তাতে কিছু আসে যায় না। আর যখন এই পুরো বিষয়টা হয়ে গেল তখন যে কোনো অফিসিয়াল ডকুমেন্ট বা জাতীয় আন্তর্জাতিক মঞ্চে অফিসিয়াল ম্যাপ দেখাতে হতো, সব জায়গায় ব্রিটিশ ভারতের ভিতরেই আকসাই চীনকে দেখানো হতো, এমনকি চীন ও আকসাই চীনকে নিজেদের অফিসিয়াল ম্যাপে দেখাতো না। তো এরপর দীর্ঘদিন এভাবেই চলতে থাকে। এরপর 1947 সাল আসে এবং আমাদের দেশ স্বাধীন হয়। স্বাধীনতার পরে চীনের সাথে সম্পর্ক কি দাঁড়ালো? এত টক্সিক হলো কেন এই দুই দেশের মধ্যে সম্পর্ক? সেটা নিয়ে নেক্সট এপিসোডে আসছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।